আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। প্রযুক্তি খাতে উন্নত প্রশিক্ষণ পাবে ৭৫০০ তরুণ। ৫০ গৃহহীনকে ঘর দেবেন পলক। প্রযুক্তি কর্মীরাই নেতৃত্ব দেবে দেশ। কোভিডে বেড়েছে ডিজিটাল বৈষম্য। ১ ফেব্রুয়ারি ৪ প্রযুক্তি বোরল প্রধানকে শুনানিতে ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন। সস্তা নোটবুকে ইন্টেলের প্রবৃদ্ধি ৩৩%। এফসিসির দায়িত্বে জেসিকা রোজেন ওরসেল এবং বৃদ্ধাঙ্গুলের চোটে কল অফ ডিউটি থেকে জুমার বিদায়। যাচ্ছি বিস্তারিত খবরে। প্রযুক্তি খাতে উন্নত প্রশিক্ষণ পাবে ৭৫০০ তরুণ। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের তৃতীয় প্রকল্পের অধীনে আরও ৭০০০ তরুণকে প্রশিক্ষণ দেবে বেসিস। অর্থ মন্ত্রণালয়ের অধীনে ২ বছর মেয়াদী এই প্রকল্পে ঢাকা ও চট্টগ্রামে অফলাইনে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ কার্যক্রম। এতে নতুনদের জন্য ১১টি এবং অভিজ্ঞদের জন্য ৮টি সহ ১৯টি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। রবিবার কাওরানবাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রধান অতিথির বক্তব্যে এ ধরনের প্রশিক্ষণ চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরিতে অবদান রাখবে বলে মত প্রকাশ করেন মন্ত্রী। ডিজিটাল যুগে বসবাস করার জন্যই একটা ডিজিটাল দক্ষতা দরকার, এবং এই ডিজিটাল দক্ষতা ছাড়া কোনো ক্ষেত্রে কোনো পেশাতে কেউ সার্ভাইভ করার মতন অবস্থায় টিকতে পারবে না। আপনারা যেটা বলেছে এটা খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমরা আসলে এখন যে প্রশিক্ষণ অথবা জীবনধারা যেটার কথাই বলি না কেন, এটা আমাদের তৃতীয় শিল্প বিপ্লবের শেষ ধাপে, অতএব তৃতীয় বিপ্লব শিল্প বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত শেষ ধাপের প্রযুক্তিগুলো সম্পর্কিত প্রশিক্ষণই মোটামুটিভাবে এখনো পর্যন্ত টার্গেটের মধ্যে আছে। আমরা এখনো পর্যন্ত চতুর্থ শিল্প বিপ্লবের ফলাফল হিসেবে যেসব নতুন প্রযুক্তি আসছে সেই সব নতুন প্রযুক্তির প্রয়োগও আমাদের এখানে খুব স্লো দেখতে পাচ্ছি, এবং যখন প্রয়োগ হতে থাকবে তখন আশা করি এর চাহিদা বাড়বে এবং জনশক্তিরও প্রয়োজনীয়তা দেখা দেবে। বক্তব্যে 5G ব্যবহারে দেশের শিল্প খাতে ব্যাপক পরিবর্তন হবে বলেও উল্লেখ করেন তিনি। 5G কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের হাইওয়ে। 5G আমার কেবলমাত্র ফেসবুক ব্রাউজ করা অথবা ইন্টারনেটে ঢোকা একটা সাইট দেখা সেই কারণে 5G আসলে না। 5G আসলে মূলত আমি যদি বুঝি তাহলে অনেক বেশি ইন্ডাস্ট্রি বেসড। অনেকেই তার কলকারখানা চালু রাখার জন্য 5G-কে ব্যবহার করবে, এবং 5G আসা মানে কিন্তু এইটা ধরে নিতে পারেন যে দুনিয়াতে একটা উলট পালটের ঘটনা ঘটতে যাচ্ছে, এবং এটির উপর নির্ভর করে একেবারে মাছ চাষ কিংবা ধান ক্ষেত কিংবা আমার সরিষা চাষ থেকে আরম্ভ করে হাইয়েস্ট ইন্ডাস্ট্রি পর্যন্ত সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে, এবং এই ব্যাপক পরিবর্তনের সাথে আমাদের মানব সম্পদের যে প্রয়োগটা হবে এটার একটা মানে ব্যাপক ধরনের পরিবর্তন আসবে। বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান, সহসভাপতি শোয়েব আহমেদ মাসুদ এবং মুশফিকুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় জানানো হয়, সদ্য স্নাতক পাস অথবা শেষ বর্ষের শিক্ষার্থী কিংবা ডিপ্লোমা পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ভেন্ডর সার্টিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন পেশাজীবীরাও। তবে এক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেনিং করতে কোনো ধরনের অর্থ লাগছে না, বরং ট্রেনিং শেষে থাকবে ভাতার সুবিধা। এই সুবিধা গ্রহণে দ্রুত অনলাইন নিবন্ধনের মাধ্যমে প্রযুক্তি দক্ষতা অর্জনে তরুণদের প্রতি আহ্বান জানান বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির। বাংলাদেশে যে তরুণ জনসম্পদ রয়েছে সেই তরুণ জনসম্পদকে দক্ষ করে তোলার জন্য আমাদের এই ট্রেনিং এর কিন্তু কোনো বিকল্প নেই। তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষ করতে হবে, তাদের স্কিল লেভেলটাকে বাড়াতে হবে, এবং তাহলেই কিন্তু তারা এমপ্লয়েবল হবে এবং আমাদের যে এই অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করতে পারবে। কিন্তু একাডেমিয়ার সাথে যে আমাদের ইন্ডাস্ট্রির একটা গ্যাপ, অর্থাৎ এই যারা শিক্ষিত তারা নট নেসেসারিলি তারা দক্ষ,
এবং এই কারণেই আমরা দেখেছি যে বাংলাদেশের করোনার আগে, বলছি করোনার পরে হয়তো এই সংখ্যাটা আরো বেড়েছে, করোনার আগে পর্যন্ত কিন্তু 26 লক্ষ শিক্ষিত বেকার ছিল বাংলাদেশে, 26 লক্ষ। সো এই শিক্ষিত বেকার থাকার কারণটা হচ্ছে যে তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের সেই দক্ষতা ছিল না যেই দক্ষতা নিয়ে তারা চাকরি করতে পারবে। সো এই দক্ষতা বাড়ানোর জন্য আমরা বেসিস থেকে, আমাদের প্রাইভেট সেক্টর থেকে, সরকার থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু হাতে নেওয়া হয়েছে। ব্যক্তি উদ্যোগে 50 গৃহহীনকে ঘর দেবেন পলক। গৃহহীনদের শুধু ঘরই দেবে না, তাদের আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে সহযোগিতা করবে সরকার। এক্ষেত্রে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তরা যে কোনো প্রয়োজনে প্রতিমন্ত্রীকে ফোন করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই 60টি পরিবারের যে কোনো প্রয়োজনে আপনারা, আপনাদের উপজেলা চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান দ্বয় আছেন, আমাদের ওসি এবং সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন, প্রয়োজন হলে আমাকে আপনারা ফোন করবেন। এই ঘরের পাশাপাশি আমরা আপনাদের কর্মসংস্থান এবং আর্থিকভাবে যেন আপনারা স্বয়ংসম্পূর্ণ হতে পারেন, তার জন্য আমাদের সার্বিক সহায়তা আগামী দিনে থাকবে। শনিবার নাটোরের সিংড়ায় 60টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের আগে দেয়া বক্তব্যে এই অনুমতি দেন তিনি। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী ভূমি কমিশনার রকিবুল হাসান সহ 12টি ইউনিয়নের চেয়ারম্যানেরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেখানো পথে প্রত্যেককেই এই কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়ে 50টি পরিবারকে নিজ উদ্যোগে ঘর তৈরি করে দেওয়ার শপথ করেন জুনাইদ আহমেদ পলক। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী যারা গৃহহীন আছে তাদের ঘর করে দেব। আমি নিজে শপথ করেছি এই মুজিব বর্ষে 2021 সালের ডিসেম্বরের মধ্যে 50টি পরিবারকে আমি আমার নিজস্ব উদ্যোগে ঘর করে দেব এবং আরও যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যার যতটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে, একজন পারেন, দুইজন পারেন, তাদেরকে আপনারা সে ঘর করে দেওয়ার ব্যবস্থা করবেন। এদিকে সারা দেশের 66,189টি পরিবারকে বাড়ির চাবি বুঝিয়ে দিতে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিটিসিএল ব্রডব্যান্ড সংযোগে 492টি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন জেলায় উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। আর ত্রুটিহীনভাবে এই সেবা দিতে পারায় স্বস্তি প্রকাশ করে পিটিসিএলকে ধন্যবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। প্রযুক্তি কর্মীরাই নেতৃত্ব দেবে দেশ। গত 50 বছর কারিগরি শিক্ষা ধরে রাখতে পারলে 16 কোটি মানুষ দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে বলে অভিমত ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আর আগামীতে প্রযুক্তি ঘরানার দলের মানুষরাই দেশ পরিচালনা করবে বলে মনে করেন খালিদ মাহমুদ চৌধুরী। এজন্যই দূরদর্শী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মতো বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। দলের কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোতে যুক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পোস্ট। দেশরত্ন শেখ হাসিনা তিনি বিজ্ঞান মনস্ক একজন মানুষ এবং তার যে প্রত্যেকটি দেশ পরিচালনার পদক্ষেপের মধ্যে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি আছে এবং সেইভাবেই তিনি দেশ পরিচালনা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে বিজ্ঞান এবং প্রযুক্তিতে একটা রাজনৈতিক দলকে সেইভাবে প্রস্তুত করতে হবে, সেই জন্য তিনি বাংলাদেশ আওয়ামী লীগ একটা পথ সৃষ্টি করলেন, যে পথটি এখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল সবুর করছেন। বিজ্ঞান এবং প্রযুক্তি একটি সম্পাদকীয় পদ তিনি কিন্তু আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করেছেন। এটা শুধু একজন মানুষকে নেতা বানানোর জন্য নয়, একটি দলের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে ধারণা বা সেইভাবে এই দলের নেতাকর্মীকে তৈরি করা, সেই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি কিন্তু করেছেন, কারণ এই দলটাই তো দেশ পরিচালনা করবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির যন্ত্র প্রকৌশল বিভাগ আয়োজিত ট্রান্সফর্মিং টু এ শিপ বিল্ডিং অ্যান্ড এক্সপোর্টিং কান্ট্রি চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে আইইবির কাউন্সিল হলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। এই যে আমাদের বিজ্ঞান থেকে আমরা সরে আসার কারণে আমাদের যে দুরবস্থা তৈরি হয়েছে, কারিগরি শিক্ষা থেকে সরে আসার কারণে যে দুরবস্থা তৈরি হয়েছে, তার আজকে বোঝা বাংলাদেশের উপর চেপে গেছে। অথচ এই কারিগরি শিক্ষা ব্যবস্থাটা আমরা যদি এই 50 বছর ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের যে 16 কোটি মানুষ, এটা ছিল আমাদের একদম সব থেকে বড় সম্পদে পরিণত হইত।
এ সময় বাংলাদেশ এখন যুদ্ধজাহাজ তৈরির মতো প্রকৌশল সক্ষমতায় পৌঁছে গেছে বলেও মন্তব্য করেছেন খালিদ মাহমুদ চৌধুরী। আইইবির যন্ত্র প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং যন্ত্র প্রকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার AKM ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল হুদা, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান এবং শিপ বিল্ডিং এক্সপোর্ট ও 3 অ্যাঙ্গেল মেরিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট ও চার্টার্ড ইঞ্জিনিয়ার নেভাল আর্কিটেক্ট অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যানার অধ্যাপক ইঞ্জিনিয়ার খবিরুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু। কোভিডে বেড়েছে ডিজিটাল বৈষম্য, বলছে সানেম। অনলাইন শিক্ষায় অংশগ্রহণের আনুপাতিক শতকরা হিসাব প্রকাশ করে কোভিড-19 সময়ে দেশে ডিজিটাল বৈষম্য বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। বলা হচ্ছে, অনলাইন ভিডিও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে 21% বাড়ির ছেলেমেয়েরা। এর মধ্যে গ্রামের শিক্ষার্থীদের হার ছিল 19% এবং শহরের শিক্ষার্থীর হার ছিল 27%। শনিবার ভার্চুয়াল আলোচনায় সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর এই জরিপ তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। আমরা যে ডিজিটাল ডিভাইডের কথা বলছি, সেই ডিজিটাল ডিভাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ধরনের এই সার্ভে থেকে একটা পিকচার কিছুটা হলেও উঠে এসেছে। পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইন এনি ফর্ম অফ অনলাইন অর টিভি এডুকেশন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেভেলে 21% হাউসহোল্ড বলছে তারা পার্টিসিপেট করছে, তাদের ওই হাউসহোল্ড থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে। কিন্তু সেখানে আমরা রুরাল আরবান কিন্তু একটা পার্থক্য দেখতে পাচ্ছি, 19% ভার্সেস 27%। এমনকি আমরা পুর এবং নন পুরের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি, 15% ভার্সেস 26%। আমাদের কাছে মনে হয় যে আমাদের সার্ভে কিন্তু আলট্রা রিচদেরকে ধরতে পারেনি। সুতরাং ইনইকুয়ালিটি যে পিকচার এতক্ষণ পর্যন্ত আমি যে দেখালাম সেটা কিন্তু খুবই আমার কাছে মানে ডাউনওয়ার্ড বায়াস আছে, তার অর্থ অ্যাকচুয়াল ইনইকুয়ালিটি এর থেকে অনেক বেশি। জরিপে অনলাইন ক্লাসের কার্যকারিতা নিয়ে গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মধ্যে তেমন কোনো পার্থক্য পায়নি সানেম। তবে এই হারটা মাত্র 29% মতো। আর এদের মধ্যে জাতীয় পর্যায়ে অনলাইন বা টিভিতে ক্লাস করে বৃত্তি পেয়েছে 1.5%। এদের মধ্যে প্রান্তিক শিক্ষার্থীর হার ছিল 1.70%। টিভি আর অনলাইন অ্যাক্টিভিটিস আমরা দেখছি ন্যাশনাল লেভেলে অ্যারাউন্ড 1.6%। হাউসহোল্ড বলেছে যে তাদের হাউসহোল্ডে যারা স্টুডেন্টরা আছে তারা পেয়েছে, আরবানে পেয়েছে 1.7 এবং রুরালে পেয়েছে 1.2%। অনলাইন ক্লাসে অংশগ্রহণের কম হওয়ার কারণও তুলে ধরা হয় গবেষণা প্রতিবেদনে। সানেম 2020 সালের নভেম্বর ও ডিসেম্বরে সারা দেশের 8 বিভাগের 64 জেলার 5,577টি পরিবারের উপর গবেষণা চালায়। নিজস্ব অর্থায়নে পরিচালিত এই গবেষণার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে কর্মসংস্থানের চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেন সানেমের নির্বাহী পরিচালক। তিনি জানান, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি বেড়েছে দারিদ্র্যের হার, অর্থাৎ গরিব হয়েছে আরও গরিব, ধনী হয়েছে আরও ধনী। অনুষ্ঠানে প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ, ডক্টর জাহিদ হাসান এবং সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আলোচনায় অনলাইন সংযুক্তি শিক্ষা ব্যবস্থার বিকল্প অবস্থানে আসতে সম্ভব হয়নি উল্লেখ করে ডিসরাপ্টেড টেকনোলজির সঙ্গে তরুণদের সংশ্লিষ্ট করার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন বক্তারা। নজর দিচ্ছি দেশের বাইরে। 1 ফেব্রুয়ারি 4 প্রযুক্তি মোড়ল প্রধানকে শুনানিতে ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন। একচ্ছত্র প্রতাপ কমাতে ব্রাসেলস শুনানিতে অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং অ্যালফাবেট প্রধানকে তলব করেছে ইউরোপিয়ান ইউনিয়নের আইন প্রণেতারা। এই শুনানি হবে আগামী 1 ফেব্রুয়ারি। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট প্রধান মার্গ্রেট ভেস্টাগারের সঙ্গে 25 জানুয়ারি ভিডিও কনফারেন্সে কথা বলবেন অ্যালফাবেট প্রধান সুন্দর পিচাই। নতুন কঠোর নীতিমালায় ডিজিটাল খাত এবং প্রতিযোগিতার সমস্যা নিয়ে পিচাইয়ের সঙ্গে আলাপ করা হবে বলে জানিয়েছেন কমিশনের এক মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রযুক্তি মোড়ল প্রতিষ্ঠানগুলো যাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে ন্যায্য আচরণ করে এবং প্ল্যাটফর্মে ভুয়া ও ক্ষতিকর কন্টেন্ট আটকাতে আরও সক্রিয় হয় সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান কমিশন। এই প্রস্তাবে এবার ইউরোপিয়ান পার্লামেন্টও শর্ত যুক্ত করবে।
প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে 1 ফেব্রুয়ারি পরিকল্পিত এই শুনানির উদ্দেশ্য বিশ্বের শীর্ষস্থানীয় 4 প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে মত বিনিময় করা এবং প্রতিষ্ঠানের বর্তমান ব্যবসায়িক মডেল ও ভবিষ্যৎ ধারণা সম্পর্কে জানা। আর ডিজিটাল খাতের জন্য সম্ভাব্য নতুন নীতিমালার বিষয়ে আসন্ন পর্যালোচনার জন্য ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদেরকে প্রস্তুত করতে সহায়তা করবে এই শুনানি। সস্তা নোটবুকে ইন্টেলের প্রবৃদ্ধি 33%। ব্যক্তিগত কম্পিউটার ব্যবসার জন্য বিগত দশকে 2020 সাল ছিল সেরা। ইন্টেলের চতুর্থ প্রান্তিকের প্রতিবেদনে বিষয়টির সত্যতাও মিলেছে। আগের বছরের তুলনায় 2020 সালে ইন্টেলের পিসি ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে 33%। প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র নোটবুক ব্যবসায় আয় বেড়েছে 30%। চতুর্থ প্রান্তিকে ইন্টেলের ক্লায়েন্ট কম্পিউটিং গ্রুপ $10.9 বিলিয়ন আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 9% বেশি। আর এই সফলতার পেছনে কাজ করেছে ইন্টেলের সস্তা নোটবুক। চলমান কোভিড-19 মহামারীতে ইন্টেল নোটবুকের দাম কমেছে প্রায় 15%, তাই গ্রাহকরাও সেটি লুফে নিয়েছেন। পিসি ব্যবসার পাশাপাশি ইন্টেলের মোবাইল আই সেলফ ড্রাইভিং টেকনোলজি ডিভিশনের আয়ও বেড়েছে 39%, যার মাধ্যমে অক্টোবরেই প্রত্যাশিত $2.6 বিলিয়ন আয় ছাড়িয়ে গেছে। চতুর্থ প্রান্তিকে কোম্পানির মোট আয় হয়েছে $20 বিলিয়ন, যার মধ্যে লাভ রয়েছে $5.9 বিলিয়ন। এফসিসির দায়িত্বে জেসিকা রোজেনওরসেল। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এফসিসির শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট জেসিকা রোজেনওরসেলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে বর্তমান চেয়ারম্যান অজিত পায়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। রোজেনওরসেল নেট নিউট্রালিটি পলিসি এবং যেসব শিক্ষার্থীদের বাড়িতে উচ্চগতির ইন্টারনেট নেই তাদের জন্য হোমওয়ার্ক গ্যাপ দূরীকরণে কাজের জন্য সুপরিচিত। চেয়ারম্যান হিসেবে সিনেট স্থায়ী কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত রোজেনওরসেল এফসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পাইয়ের চলে যাওয়ায় এফসিসিতে একটি পদ খালি হচ্ছে, যা জো বাইডেন নিজের পছন্দ মতো পূর্ণ করার সুযোগ পাবেন। বৃদ্ধাঙ্গুলের চোটে কল অফ ডিউটি থেকে জুমার বিদায়। বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে অবসরে যেতে বাধ্য হলেন পেশাদার ভিডিও গেমার থমাস পাপার্তো ওরফে জুমা। টুইটারে নিজেই শেয়ার করেছেন ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কল অফ ডিউটি প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার এই খবর। আর এই টুইটটি লিখতে গিয়ে হৃদয় ভেঙে যাচ্ছে বলে উল্লেখ করেছেন 25 বছর বয়সী এই গেমার। অপর এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন, গত 8 বছরের প্রতিটি দিনই আমি আমার হৃদয় এবং আত্মাকে এই খেলায় মগ্ন রেখেছিলাম। আজ নিজেকে দূরে নিয়ে যেতে হচ্ছে, যা আমার হৃদয় দুমড়ে মুচড়ে দিচ্ছে। চোখের পানিতে জাস্ট লিখছি, জানি না এরপর কি। ই স্পোর্টসে নিউ ইয়র্ক সাবলাইনারের হয়ে 87টি খেলায় অংশ নিয়ে $3,87,019 আয় করেছেন পাপার্তো। আর 2018 সালের এপ্রিলে একক টুর্নামেন্টে কল অফ ডিউটি ওয়ার্ল্ড ওয়ার 2 প্রতিযোগিতায় $53,125 জিতেন তিনি। তবে বছর কয়েক আগে ফেজ ক্ল্যান খেলার সময় বৃদ্ধাঙ্গুল ও কবজিতে চোট পান পাপার্তো। এরপর সেই চোট নিয়েই লড়ে গেছেন, কিন্তু আর সম্ভব হচ্ছে না। অগত্যা বাধ্য হয়েই অবসরে গেলেন তিনি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।